ঠিক আছে, জয় জয় জয়। মাইক্রোফোনটা একটু করে ধরেন না ভাই, সোজা করে একটু একটু। হ্যাঁ, নয়েজ বেশি তো বাইরে। আমি কি শুরু করবো ভাই? হ্যাঁ, শুরু করবো আমি? হ্যাঁ যাই, আমরা শুরু করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। রোজার মধ্যে এত আর্লি আওয়ার্সে আমি বলবো যে আপনারা কষ্ট করে এসেছেন, সেই জন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা জানেন ঢাকার বিশেষ জজ তারা বাবু সাহেব, বিশেষ 3 নম্বর আদালতের যোগ্য বিচারক, ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা, সেই বসুন্ধরার আলোচিত মামলা, যেই মামলার আজকে তিনি রায় ঘোষণা করেছেন একটু আগে। রায়ে তিনি বলেছেন এই মামলাটি একটি হোপলেস মামলা এবং অন্যায়ভাবে এই মামলাটি ইনিশিয়েট করা হয়েছিল, মামলা তৈরি করা হয়েছিল। অর্থাৎ যখন এই মামলাটা তৈরি করা হয়েছিল তখনকার সময়ে কারো ইচ্ছা অভিলাষ, অন্যায় ইচ্ছা অভিলাষ পূরণের জন্য এই মামলার উৎপত্তি হয়েছিল। বিজ্ঞ আদালত বিচারিক তার আদেশে বলেছে, রায়ের আদেশে, যে হোপলেস কেস, হোপলেসলি দি প্রসিকিউশন ইজ ফেইল টু প্রুভ দি কেস। অর্থাৎ নিরাশ হয়েছে প্রসিকিউশন এই মামলাকে প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মামলাটা কি? 1/11-এর সময় আপনি দেখেছেন যে এই দেশের রাজনীতিক করা মানুষদেরকে রাজনৈতিকভাবে বিভাজিত করার একটা অপপ্রচেষ্টা চালিয়েছিল তৎকালীন মইনুল আহমেদ এবং মাসুদুদ্দিন আহমেদের 1/11 অবৈধ সরকার। এই অবৈধ সরকারের কুচিলভ ছিলেন এনারা দুজন। তারা কি করলেন? প্রথম একটা মামলা এজাহার করালেন দুদককে দিয়ে। এই মইনুল আহমেদ এবং মাসুদুদ্দিন আহমেদের পরামর্শ এবং চিন্তার ফসল হিসাবে তারা কি করলেন? একটা মামলা দুদকে করলেন, সেখানে 6 জনের নাম দিলেন। সেই 6 জনের পরে তদন্ত করে এটাকে 8 জন করা হলো। এবং আপনারা জানেন এই মামলা তৈরি করা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তখন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন দলের। তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য এই মামলাটার জন্ম দিয়েছিল। তখন কি করলো? মামলায় তার বিরুদ্ধে এজাহারে কিছু ছিল না, মামলায় কোনো সাক্ষী তার বিরুদ্ধে কিছু বলে নাই, কিন্তু জনৈক আলমগীর নামে একটা লোককে তারা ওই সময় তৈরি করেছিল এবং ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারার একটা জবানবন্দি দিয়েছিল, দিয়ে বলেছে যে এই 164 ধারায় ওকে দিয়ে জনাব তারেক রহমানের নামটা এনেছিল। কিন্তু পরবর্তী সময় বিচারিক আদালতে দেখা গেল ওই আলমগীর আদালতে আসেনি। যে ম্যাজিস্ট্রেটের কাছে বক্তব্য দেওয়া হয়েছিল সেই ম্যাজিস্ট্রেটকে আদালতে দুদক পরীক্ষা করতে পারে না। অর্থাৎ এই মামলায় সাক্ষ্য প্রমাণে এবং সেখানে দেখানো হয়েছিল তারেক রহমান সাহেবকে আনার জন্য তার যে পলিটিক্যাল সেক্রেটারি ছিল নুরুদ্দিন আহমেদ অপু, তাকে এই মামলায় অন্যায়ভাবে সম্পৃক্ত করেছিল। এই জন্যই ওকে সম্পৃক্ত করলে তারেক রহমান সাহেবকে সম্পৃক্ত করা যাবে। আমার এই বক্তব্যগুলো ছিল প্রসিকিউশনের এবং তারা আদালতে 15 জন সাক্ষী দিয়েছে। তারা কেউই জনাব তারেক রহমান সম্পর্কে একটা শব্দ বলে নাই এবং যেই কথা এজাহার এবং চার্জশিটে মামলার আইও বাদী এবং তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছিলেন, আজকের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে এই মামলাটা ভুয়া মামলা ছিল। কিন্তু আদালতও রায় তাই সেই কথাই একটু বলবেন আমাদের। আমি রায় বলছি একটা জিনিস, তবে তার আগে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে জনাব তারেক রহমান এই মামলা থেকে, যেই ষড়যন্ত্র করে তাকে মামলা জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে দেশ থেকে বার করে দিয়েছিলেন, তিনি সেই মামলা থেকে আজকে তিনি মুক্তি পেলেন। উনি ওনাকে খালাস দেওয়া হয়েছে, বেকসুর খালাস। যারা যে 8 জন আসামি, জনাব বাবর তাকেও খালাস দিয়েছে, জনাব নুরুদ্দিন আহমেদ অপু তাকে খালাস দিয়েছে এবং অন্যান্য আইনজীবী যারা অন্য আসামি যারা ছিলেন তারা। এটা ওই হত্যা মামলাকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের মামলা। এটা জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে ওই 1/11 সরকার ফাঁসানোর জন্যই এই মামলায় যেভাবে আমি বর্ণনা করলাম সেভাবে তৈরি করি। অর্থাৎ রায়টা হলো এই, আমি আপনাকে বলছি, বিজ্ঞ আদালত রায় এইভাবে আদেশ দিয়েছেন। আর বিজ্ঞ আদালত বলেছেন যে তার আদালতে শুধু 15 জন সাক্ষী উপস্থাপন করেছেন। আমি 15 জন সাক্ষীর বক্তব্য বিচার বিশ্লেষণ করে দেখলাম যে এই মামলাটি মিজারাবলি ফেল করেছে দুদক প্রমাণ করতে। সেই কারণে তিনি বলেছেন জনাব তারেক রহমান, জনাব
জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মিয়া নুরুদ্দিন অপু সহ অন্যান্য সকল আসামিরা এই মামলায় শুধু প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে সবাইকে বেকসুরভাবে এই মামলা থেকে খালাস করা হয়। মামলাটা কি? মামলাটা ছিল সাবরিন নামে এক ইঞ্জিনিয়ার, তাকে হত্যা করা হয়েছিল মর্মে অভিযোগ টানে। ওই হত্যা মামলায় তাকে আসামি করেছিল 111। আপনি জানেন, আমি এই কথা না বলে পারছি না, 111-এর সময় এই আকবর সুবহান এবং 111 যারা তাদেরকে 111-এর যারা কুচিলাভ ছিল অন্যায়ভাবে মামলায় ঢুকিয়ে তাদের কাছ থেকে ফ্লোর থেকে নেওয়া টাকা পয়সা অবৈধভাবে হাতিয়ে নেওয়ার নানা রকম ব্যবসা করেছে। সেই কারণে এই মামলাটার জন্ম হয়েছিল। পরবর্তী সময় বাবর সাহেবকে দাবার গুটি হিসাবে ব্যবহার করেছিলেন, যে তিনি ওদেরকে খালাস দেওয়ার জন্য এখান থেকে একটা অর্থ লেনদেনের ব্যাপার করেছেন। অথচ এই কথাটা আদালতে এসে কেউই প্রমাণ করতে পারে। সকল আসামি এই মামলায় বেকসুর হওয়ায় বিজ্ঞ আদালত তাদেরকে খালাসের আদেশ দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। জানতে চাই, এই যে মামলাটি, এই মামলাটি কেন করা হয়েছিল, কোন উদ্দেশ্য নিয়ে ওই মামলাটি করেছিল? দুদকের উদ্দেশ্য ছিল যে যদি এইরকম একটা মামলা না করা হয় তাহলে জনাব তারেক রহমানকে দেশ থেকে বার করা যাবে না। বাবর সাহেবকে ব্যবহার করেছিলেন যে বাবর সাহেবের মাধ্যমে মামলাটা তৈরি করবে এবং সেখানে অন্যায়ভাবে জনাব তারেক রহমানকে সম্পৃক্ত করবে। অর্থাৎ উদ্দেশ্য ছিল তারা জনাব তারেক রহমানকে তার ইচ্ছার বিরুদ্ধে যে দৌড় করে দেশ থেকে বার করে দিয়েছিলেন, এই প্লট তৈরি করার জন্যই অন্যায়ভাবে এই মামলায় জনাব তারেক রহমান, বাবর এবং নুরুদ্দিন অপুকে বিচারক তার রায় পর্যবেক্ষণ আছে, আদেশের পর্যবেক্ষণ হলেই যে হোপলেসলি the prosecution দুদক have miserably failed to prove the case। সেই কারণে আসামিরা সবাই বেকসুর, এইটাই ছিল আদালতে, সবাই বেকসুর এবং সেই কারণে সবাইকে এই মামলার দায় থেকে সম্মানজনকভাবে খালাস করা হয়। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। একটু দাঁড়া একটু ছবি নেই, একটু দাঁড়া একটু ছবি নেই, সামনে তাকাই। চেয়ারম্যান সহ সবাই খালাস, আরেকজন আসামি সহ সবাই খালাস। মামলা আজকের এটাই ছিল। বিচারিক আদালতে আর কোনো মামলা তেমন কিছু নাই, জীবসর বিচারের অপেক্ষায় আর কোনো প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন একটা বিষয় আপনাদেরকে না জানিয়ে পারছি না। জনাব তারেক রহমানের বিরুদ্ধে 111 সরকার এবং পরবর্তী আওয়ামী লীগ সরকার, পরবর্তী অর্থাৎ 11 সরকার, 111-এর অবৈধ সরকার এবং আওয়ামী লীগের অবৈধ সরকার বারবার তারেক রহমানকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে এবং দেশে যাতে ঢুকতে না পারে সেই কারণে যে সকল রাজনৈতিক মামলা দিয়ে তাকে এই দীর্ঘ 17 বছর হয়রানি করা হয়েছিল, আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত হয়েছে। আর কোনো বিচারিক আদালতে আর কোনো মামলা নেই। আপনারা ভালো থাকবেন।